ঝালকাঠির সুগন্ধা নদীতে মধ্যরাতে লঞ্চে আগুন লেগে প্রাণ গেছে অন্তত ৩৯ জনের। দগ্ধ হয়েছেন অর্ধ শতাধিক। গত রাত ৩টার দিকে এমভি অভিযান ১০ নামে লঞ্চে এই আগুন লাগে। এ সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন। দগ্ধদের বরিশালের শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। মর্মান্তিক এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার যে বাচ্চাটা না ওটা 6 মাস বেশি বয়স না বুঝছেন। ওই লোকটারে বলছি উনি কোলে নিয়ে ঘুরছে বুঝছেন। যদি একটু কাইলে পান আমার 6 মাসের সন্তান নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। এখন জানেন না তার বুকের মানিক কোথায়। এমভি অভিযান 10 লঞ্চ ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া সবার চোখে এখনো ভাসছে দাউ দাউ করে জ্বলন্ত আগুনের দৃশ্য। বৃহস্পতিবার রাতে ঢাকার সদরঘাট থেকে ৩ শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান 10 লঞ্চটি। শীতের রাত, যাত্রী সহ সবাই তখন ঘুমের ঘোরে। ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াকুল এলাকায় পৌঁছালে লঞ্চে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে যে যেভাবে পেরেছেন চেষ্টা করেছেন। আমি ঘুমিয়ে আসলাম, ঘুমে উঠতে দেখি চিলি করে, তারপর উঠে আমার একটু উঠাইলাম, উঠাইয়া পরে আমি সামনে আসলাম, সামনে এসে দেখলাম যে আগুন করে পরে আমরা নিলাম। লঞ্চটা মাঝখানে ছিল বুঝছেন, ঠিক যখন আগুনটা তার 10 মিনিট আগে মনে করে হঠাৎ করে তীরের কাছাকাছি চলে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঝালকাঠি ফায়ার সার্ভিস। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই জীবন্ত মানুষগুলো। যারা বেঁচে ছিলেন তাদের উদ্ধারের পর নেওয়া হয় বরিশাল মেডিকেলে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হঠাৎ করে আপনার ইঞ্জিন বাস্ট হয়েছে না কি হয়েছে, পুরো লঞ্চ আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে। এত তাপ, তারপরে আমি 3 তলা দিয়ে লাফ দিয়েছি, সাগর পড়ছি। দোতলা যখন আগুন লাগছে তখন আমি উপরে গেছি, উপরে যে আমার মেয়ে সহ আমি নিচে ঝাঁপ দিয়ে পড়ে গেছি। সকাল হওয়ার পর লঞ্চ জুড়ে পাওয়া যায় মরদেহের কঙ্কাল, আর পাড়ে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনা তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে একাধিক কমিটি। লঞ্চটি পর্যবেক্ষণে রেখেছে কোস্টগার্ড সহ প্রশাসনের বিভিন্ন মহল। জেলা পুলিশ এবং জেলা প্রশাসন এটা ব্যবস্থা নিচ্ছে। ঝালকাঠিতে সবাই আছেন, বিভাগীয় কমিশনার মহোদয়, আমাদের ডিআইজি স্যার, রেঞ্জ ডিআইজি স্যার সবাই ওখানে আছেন, ওনারা ব্যবস্থা নিচ্ছেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া যা আছে সব পুরোটাই নৌ পুলিশ সম্পন্ন করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফ্রিকুয়েন্টলি এখানে ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত পারি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের উদ্ধার কার্য পরিচালনা করে যাব। এমভি অভিযান 10 লঞ্চে হতাহতদের বেশিরভাগের বাড়ি বরগুনা সহ আশপাশের জেলায়। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, উদ্ধার তৎপরতা চলছে এখনো, আমরা যতদূর জানি। কি অবস্থা সেখানকার জানতে চাই। এছাড়াও যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরই বা সবশেষ অবস্থা কি এখন আপনি জানেন, আমাদেরকে জানাবেন। পরবর্তীতে তার সাথে যোগ দেয় ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সদস্য ছিল তারা। এবং এ পর্যন্ত কোস্টগার্ডের 5টি টিম নদীতে বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে, তাদের দ্বিগুণ দল কাজ করছে। এই কারণে যে যখন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ লঞ্চে যখন আগুন ধরে, তখন কিন্তু আগুনের তীব্রতা এবং লেলিয়ান শিকার কারণে যে তাপের সৃষ্টি হয়, তখন অনেক যাত্রী কিন্তু লঞ্চ থেকে লাফিয়ে নদীতে পড়ে যায়। অর্থাৎ তারা কিন্তু অনেকে যারা নদীতে পড়েছে তাদের অনেকেই কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা এটা কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। কারণ কতজন লঞ্চে ছিল এবং কতজন উদ্ধার হয়েছে এবং এখন পর্যন্ত কোনো নিখোঁজ আছে কিনা এই বিষয়টি কিন্তু কেউ প্রশাসন বা কারো পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের এখানকার যিনি দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট আহমেদ নাবিল আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এটি জানানো হবে না যে তাদের যতজন যাত্রীর তথ্য তাদের কাছে ছিল তারা সকলে জীবিত বা তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই উদ্ধার কার্যক্রম চলবে। আপনাকে এর সাথে একটু জানিয়ে রাখি যে এখানে নৌ পুলিশ সহকারী পুলিশ সুপার মাহবুব হোসেন আমাদেরকে জানিয়েছেন যে লঞ্চ থেকে তারা এখন পর্যন্ত 30 জনের মরদেহ উদ্ধার করেছে। আর আহমেদ নাবিল, লেফটেন্যান্ট আহমেদ নাবিল, যিনি কোস্টগার্ডের স্টেশন কমান্ডার, তিনি জানিয়েছেন যে পানিপথ থেকে অর্থাৎ নদী থেকে এখন পর্যন্ত 9 জনের মৃতদেহ তারা উদ্ধার করেছে। অর্থাৎ 39 জন
কিন্তু তারা এখন পর্যন্ত যে মারা গেছে এমনটি নিশ্চিত করেছেন, এবং আরো কেউ আছে কিনা নদীতে পড়ে সেটি কিন্তু তারা এখন তল্লাশি করছেন। তবে লঞ্চে এখন আর কোনো মৃতদেহ নেই এটি তারা নিশ্চিত হয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই দুর্ঘটনার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন, যাদের ভিতরে বেশ কয়েকজনকে ঝালকাঠি হাসপাতালে এবং 67 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সেখানকার পরিচালক আমাদেরকে যদি জানিয়েছে যে এদের চিকিৎসার জন্য 50 জন চিকিৎসককে দ্রুত সেখানে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বরিশালের যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি তিনি জানিয়েছেন যে ঢাকা যে বার্ন ইউনিট রয়েছে, বার্ন ইনস্টিটিউশন রয়েছে, সেখান থেকে চিকিৎসক দ্রুত বরিশালে আনা হচ্ছে। এবং রানা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রয়োজনে আমরা আবারও ফিরবো পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ আপনাকে। পরের সংবাদে যাব। মালদ্বীপ থেকে একটি মরদেহ দেশে পাঠাতে আকাশপথে খরচ হয় প্রায় লাখ টাকা, আর মর্গে থাকলে প্রতিদিন খরচ 15,000। শুধু তাই নয়, অবৈধ কেউ মারা গেলে তা নিয়ে তৈরি হয় জটিলতা। কারো ভাগ্যে আবার দেশে না ফেরারও এমন ঘটনা ঘটে। দাফন করতে হয় দ্বীপেই। অনেক সময় উপায় না পেয়ে স্থানীয়রা চাঁদা তুলে এসব খরচ বহন করে। মালদ্বীপ থেকে ফিরে আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। ক্যামেরায় ছিলেন শাফিন তপন। মালদ্বীপে প্রায় 1 লাখের মতো প্রবাসী বাংলাদেশির বাস। জীবিকার তাগিদে এত দূর গেলেও অর্ধেকেরই নেই বৈধ কাগজপত্র। এই অবস্থায় আনডকুমেন্টেড বা অবৈধ কেউ মারা গেলে মরদেহ দেশে আনতে তৈরি হয় জটিলতা। হাইকমিশনের হিসাব অনুযায়ী একটি মরদেহ আকাশপথে দেশে পাঠাতে খরচ হয় প্রায় 1 লাখ টাকা। আর মালদ্বীপে মরচুয়ারিতে মরদেহ রাখলে প্রতিদিন খরচ 15,000 টাকা। তাতে সময়ও লাগে অনেক। প্রতিটি ইন্ডিভিজুয়াল কেসে মন্ত্রণালয়ের থেকে লিখিত অনুমোদন নিতে হয়। শুধুমাত্র যারা নিয়মিত প্রবাসী কর্মী এবং যাদের বিএমইটি কার্ড আছে, যারা ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য, তাদের ক্ষেত্রেই যাতে এই সুবিধাটা দেয়া হয়। তার মানে এই না যে অনিয়মিত একজনকে এই সুবিধাটা দেয়া যাবে না। অনুমতি পেতে আমার দেরি হয়, অথবা আমার যদি তথ্যটা পেতে বিলম্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে যদি 5 দিন মর্চুয়ারিতে রাখা হয়, ওই টাকাটা কিন্তু হাইকমিশনকে দিতে হয়। দীর্ঘদিন মালদ্বীপে কাজ করা বাংলাদেশি শিক্ষক মীর সাইফুল ইসলাম জানান, কেউ মারা গেলে অনেক সময় প্রবাসীদের কাছ থেকে চাঁদা তুলে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে হয়। ডেড বডি পাঠাই অনেক হাসেল, এবং যে বিভিন্ন মারা যায় যারা, তাদের নামে আপনার পয়সা টয়সা তুলে দেখা যায় যে এই পয়সা টয়সা আর ওই ডেড বডি হয়তো দেখা গেছে যে তার খরচ হয়তো হবে $2,000, কিন্তু সে অলরেডি $10,000 তুলে ফেলেছে। হ্যাঁ, এবং সেই পয়সাটার আর কোনো হিসাবও থাকে না, এরকমও হচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। এই নিয়ে সরকারের সহায়তা চান প্রবাসী বাংলাদেশিরা। মরে গেলেও মনে করেন যে লাশটাও দেশে যাইতে অনেক কষ্ট হয়ে যায়, দেশে যায় না, এটার জন্য সাদা তুলতে হয়, ভিক্ষা তুলতে হয়। অবৈধ লোকগুলি আছে বা আমরা যে মালদ্বীপিয়ান বাংলাদেশের লোকগুলি আছে ওইখান থেকে আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যেরকম পারে ওইভাবে আমরা তুলে নিয়ে এই লাশটা আমরা পাঠাই দেশে। আমরা যদি ওই সরকার যদি আমাদেরকে যদি এই খরচাটা দিয়ে যদি আমাদের ডেড বডিরা যদি বাংলাদেশে পৌঁছায় দিত, আমাদের মা বাবার কাছে যদি পৌঁছায় দিত, তো সরকারের কাছে আমাদের আর কোনো দাবিই ছিল না। মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিতে যে পরিমাণ ভূমিকা রাখছে, তাদের সমস্যা সমাধানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করছে মালদ্বীপে কর্মরত প্রবাসীরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, মালদ্বীপ। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। তবে ক্ষমতাসীনদের আধিপত্যের লড়াইয়ে বাড়ছে সংঘর্ষের ঘটনা, যাতে ভোট ঘিরে তৈরি হয়েছে শঙ্কা আর প্রশাসনের ভূমিকায় হতাশ ভোটাররা। চতুর্থ ধাপে দেশের বেশিরভাগ জেলায় হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সব মিলিয়ে 840টি ইউপিতে চেয়ারম্যান সহ প্রার্থী হয়েছেন 35,500, যার মধ্যে বিনা ভোটে 48 চেয়ারম্যান সহ নির্বাচিত 295 জন। তবে এমন পরিবেশেও কমেনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সংঘাত ও সহিংসতার প্রবণতা। প্রাণহানির পাশাপাশি বাড়ছে আহতদের সংখ্যা। বিরোধী প্রার্থীর প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া থেকে শুরু করে বাদ যাচ্ছে না বসতবাড়িতে হামলাও।
এর মধ্যে পাবনা সদর ও আটঘরিয়ায় সহিংসতায় মারা গেছেন 3 জন। প্রাণহানি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর ও ঝিনাইদহের ফুরসন্দিতেও। নৌকার প্রার্থী প্রতিনিয়তই হুমকি আমার নেতাকর্মীদের হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পোস্টার সারাদিন আমাদের কর্মীরা লাগাচ্ছেন, তারা বিভিন্নভাবে সারা রাত ধরে সেই পোস্টারগুলো ছিঁড়ে পুকুরে ফেলে দেয়। ওরা অতি উৎসাহী হয়ে মারামারি বিশৃঙ্খলা বাঁধানোর জন্য চেষ্টা করছে, আর আমার নিশ্চিত বিজয় দেখে আমি আমার লোকজনকে বলছি তোমরা অ্যাভয়েড। এছাড়া মাদারীপুরের রাজৌরের 6টি ও শিবচর উপজেলার 3টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় প্রার্থীর ছড়াছড়িতে কোন্দল চরমে পৌঁছেছে। দোস্তি করে চেয়ারম্যান হতে চাই না, আমি হতে চাই জনগণের ভালোবাসায়। কোনো ঝয় ঝামেলা না হয়, সুষ্ঠু নির্বাচন হলে আমরা শান্তি পাই। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটছে বলছে সচেতন মহল। শুধুমাত্র একটি দল অংশগ্রহণ করছে এবং সেই দলের ভিতরে ভাগ হয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী যেটাই বলেন সেভাবে তারা নির্বাচন অংশ নিচ্ছে। একটি রাজনৈতিক দলের ভিতরে 2 ভাগে ভাগ হয় এই সহিংসতা বেশি করে বাড়ছে বলে আমার ধারণা। বরাবরের মতো নির্বাচনী কর্মকর্তাদের দাবি, সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি নিয়েছেন তারা। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এখানে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি। এই দফার ভোট 23শে ডিসেম্বর হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার কারণে 3 দিন পেছায় নির্বাচন কমিশন। রঞ্জিত শেখার, চ্যানেল 24। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট বুঝে না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনে তারা জানান, প্রথমে তাদের কাছে জমির বেচবে বলে টাকা নেয় সরকারি সংস্থাটি, পরে জানান ফ্ল্যাট বিক্রি হবে। এভাবে দফায় দফায় নিয়ম বদলিয়ে টাকার পরিমাণ বাড়ানো হয়। প্রতিকার পেতে রিট করলে হাইকোর্ট ভুক্তভোগীদের পক্ষে রায় দেন, যদিও আদালতের নির্দেশনা না মেনে টাল বাহানা করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। চট্টগ্রামের পার্কি সৈকতকে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসেবে গড়ে তুলছে সরকার। আগামী বছর ডিসেম্বর নাগাদ শেষ হবার কথা রয়েছে এই প্রকল্পের কাজ। পর্যটন কর্পোরেশন বলছে, কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রস্তাবিত মেরিন ড্রাইভ ঘিরে পাল্টানো হচ্ছে পার্কি সৈকতের চেহারা। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন শাফিন আহমেদ সাজিব। চট্টগ্রামে কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম উত্তরে পতেঙ্গা সমুদ্র সৈকত আর পূর্ব দক্ষিণে আনোয়ারায় পার্কি। বন্দর নগরীর অনেকটা কোল ঘেঁষে হলেও প্রায় 35 কিলোমিটার ঘুরে যেতে হয় বলে পার্কিতে পর্যটকদের পদচারণা কম। পার্কির বালুকা বেলা অনেকটাই বিস্তৃত, যাতে খেলা করে বৈচিত্র্যময়ী প্রাণীকুল। আছে ঘন ঝাউবন, তারপরও আবাসন আর নিরাপত্তা সংকট সহ নানা সীমাবদ্ধতায় প্রায় 20 কিলোমিটার দীর্ঘ পার্কি সৈকতের ব্যবহার হয় সামান্যই। তবে দেরিতে হলেও পার্কিকে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসেবে গড়ে তোলার কাজ করছে সরকার। 71 কোটি 25 লাখ টাকায় সৈকতের পাশে নির্মাণ করছে পর্যটন কমপ্লেক্স, যাতে থাকছে 14টি কটেজ সহ নানা সুবিধা। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের প্রায় অর্ধেক কাজ। ভবিষ্যতে মেরিন ড্রাইভকে কেন্দ্র করে যে মহাসড়ক চলে যাবে, ফলে এখানে পর্যটন আকর্ষণ বৃদ্ধি পাবে, প্রচুর ট্যুরিস্ট এখানে আগমন হবে। তাদের থাকা, খাওয়া এবং তাদের বিনোদনের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে 4টা ডুপ্লেক্স কটেজ থাকবে দোতলা এবং 10টা সিঙ্গেল কটেজ থাকবে, আর এখানে একটা মাল্টিপারপাস ভবন থাকবে, সেখানে রেস্টুরেন্ট হবে, কনফারেন্স হল হবে, একটা ফ্লোরে অফিস থাকবে আর একটা ফ্লোরে বার হবে। উন্নত হচ্ছে পার্কের যোগাযোগ ব্যবস্থাও, তবে সৈকতেও মৌলিক কিছু সুবিধা নিশ্চিতের দাবি পর্যটন পিপাসুদের। ওয়াশরুম বা চেঞ্জিং রুম এই টাইপের সুবিধাগুলো থাকলে আমার মনে হয় এখানে পর্যটকদের বেশ ভালো একটি সমাগম হবে। সাইনেজ দেওয়া দরকার যে লাল পতাকা এখন ভাটার সময়, এই সময় বিচে নামা যাবে না। আমরা অনেকেই লাল পতাকা দেখি, কিন্তু সাইনেজগুলো না থাকলে কিন্তু ইগনোর করি। পার্কিতে ইতিমধ্যে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে কিছু রিসোর্ট কটেজ। সরকারি প্রতিষ্ঠান হলে পর্যটন সেবার মান আরও সম্প্রসারিত হবে মত সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, রাজধানীর শিল্পকলায় চলছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সে বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জুমাতুল বিদা। বিদা, সবসময় শিশুদের যে কোনো প্রতিযোগিতা অনেক রঙিন হয়, আর সেই ক্ষেত্রে যদি হয় সেটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আরও বেশি রঙিন হবার কথা। কেমন লাগছে আপনার এবং কি অবস্থা সেখানকার জানাবেন?
প্রাঙ্গণ, শিল্পকলার এই প্রাঙ্গণ জুড়ে প্রায় 69 জন খুদে যেই বলা চলে যে শিল্পী তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এবং তারা কিন্তু বাংলাদেশ স্বাধীনতা এবং বঙ্গবন্ধু এই থিমকে মাথায় রেখে 69 জন ক্ষুদে শিক্ষার্থী তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং তারা নানা রঙের ছটায় তাদের যে ক্যানভাস রয়েছে সেটি কিন্তু রাঙিয়ে তুলছেন। এক একজনের হয়তো বয়স এক এক রকম, কিন্তু নিজেদের ইচ্ছা কিংবা ভাবনা বহিঃপ্রকাশের ক্ষেত্রে তারা কিন্তু কেউ কারো চাইতে পিছিয়ে নেই। হয়তো কেউ পেস্টেল রং ব্যবহার করছেন, কেউ জল কিংবা কেউ অয়েল কালার ব্যবহার করছেন, কিন্তু তেল জল যাই হোক না কেন মন এবং তাদের চিন্তা ভাবনাকে কিন্তু কাগজে ঠিকই ফুটিয়ে তুলছেন। আমরা দুজন ক্ষুদে শিক্ষার্থীর সাথে কথাও বলেছি, তারা যেটি জানিয়েছেন যে করোনার অনেক দিন ঘরে চার দেয়ালের মাঝে বন্দী থাকার পর এভাবে যখন সাধারণের মাঝে তারা আঁকার সুযোগ পাচ্ছে সেটা কি তারা খুব মজা পাচ্ছে, তাদের আনন্দ লাগছে এবং তারা মনের আনন্দে কিন্তু এঁকে যাচ্ছে। জিজ্ঞেস করেছিলাম তাদের এই যে চিত্রাঙ্কন চলছে তারা কি চিন্তা করছে, কি ভাবনা রয়েছে তাদের মনে। তারা কিন্তু বলেছেন যে তাদের খুব ভালো লাগছে, নিজের মনের মতো কিন্তু তারা আঁকার চেষ্টা করছেন। আর যদি একজন খুদের সাথে কথা বলার চেষ্টা করি যে কেমন লাগছে তাদের আর আঁকছে কেমন, একজন খুদের সাথে কথা বলি। আপনার নাম কি আর কেমন লাগছে আঁকতে? আমার নাম অনুজধর স্বর্গ, আমার অনেক ভালো লাগছে আঁকতে। কি আঁকছেন এবং আপনার সাবজেক্ট কি থাকছে, কি ধরনের রং ব্যবহার করছেন? আমি আমার রং তুলি দিয়ে বাংলাদেশের বিজয় আঁকাচ্ছি। যেটি শুনছিলেন বৃষ্টি, আসলে ছোটরা প্রতিযোগিতার সাথে এত ঘুলে মিলে গিয়েছে যে তারা তাদের চোখে বিজয় আঁকার চেষ্টা করছে রং তুলিতে। লাল সবুজের পতাকাকে আসলে তারা বুকে লালন করে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এই যে তাদের অঙ্কনের মধ্য দিয়েও কিন্তু সেটাই প্রকাশ করছে। বৃষ্টি, এই ছিল আসলে আমার কাছে। জি বিদা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শিল্পকলা একাডেমি থেকে যোগ দিয়েছিলেন জুমাতুল বিদা। পরের সংবাদে যাচ্ছি। আজ বিসিবির গুরুত্বপূর্ণ সভা, যে সভায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ বন্টন করা হবে এই ঘোষণা দিয়েছেন সভাপতি নাজমুল হাসান। এবার বড় পরিবর্তন আসছে বিভিন্ন পদে, বিশেষ করে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ছাড়ছেন আকরাম খান, সেখানে আসবে নতুন মুখ। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি নিয়েও কথা হবে সেখানে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সবশেষ খবর জানতে ভিজিট করুন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। একটু পরপর সাবান, স্যানিটাইজার আর হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করে রাখতে হবে। এছাড়াও মাস্ক পরতে হবে। ধন্যবাদ সবাইকে।